ভারতের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় ইনিংস শুরু হবার পর থেকেই অনেকেরই সন্দেহ ছিল যে এবারে ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ কি হতে চলেছে। সত্যি কি তিনি নরেন্দ্র মোদীর প্রকৃত বন্ধু হয়ে উঠবেন, নাকি নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদীর শুধু নাম নিয়েছিলেন কিংবা হিন্দুত্ববাদীর নাম নিয়েছিলেন আমেরিকা প্রবাসী ভারতীয়দের মন পেতেই? এই প্রশ্নের উত্তর ভারতীয় কূটনৈতিকবিদদেরও জানা ছিল না। তাই আশঙ্কাটা রয়ে গিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় ইনিংসে ভারতের সম্পর্কে সুসম্পর্ক থাকবে নাকি টানাপোড়েন চলবে। কিন্তু বিগত কয়েকদিন ধরে ওয়াশিংটন ডিসিতে মাটি কামড়ে পড়ে থেকে এস জয়শঙ্কর ভারতের জন্য, ভারতবাসীর জন্য যে সংবাদটি নিয়ে আসলেন সেটা অত্যন্ত আনন্দের। তার কারণ ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে এই কনফার্মেশনটা আদায় করতে পেরেছেন কূটনৈতিকভাবে যে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় ইনিংসটা প্রথম ইনিংসের থেকেও মজবুত হতে চলেছে। তার স্পষ্ট বার্তা এনে দিয়েছেন এস জয়শঙ্কর। আজকের পর্বেই আপনাদের সামনে সেগুলো দেখাবো। অন্যদিকে আবার আমাদের পড়শি দেশ মোহাম্মদ ইউনূসের কপালে চিন্তার ভাঁজ আরো কিছুটা প্রকট হলো। তার কারণ বাংলাদেশ নিয়েও একেবারে গভীরে গিয়ে ডিসকাশন হয়েছে আমেরিকার নতুন প্রশাসনের সঙ্গে, এবং তা নিয়ে সম্মতিও নাকি মিলে গিয়েছে ভারতের। এরপরেও সব থেকে বড় কথা কি শুনবেন, সেটি হচ্ছে যে মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে ভারতকে চাপে ফেলার জন্য পাকিস্তান এবং চায়নার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, সুসম্পর্ক স্থাপন করার চেষ্টা করছেন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় ইনিংস পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে ইন্দো প্যাসিফিক রিজিয়নে শুধুমাত্রই ভারতের রাজ চলবে। নতুন করে ইন্দো প্যাসিফিক রিজিয়নে চীনকে কোনো রকমেরই বাড়তে দেওয়া হবে না। অর্থাৎ এই ইন্দো প্যাসিফিক রিজিয়নের ভারকেন্দ্র ভারতই যে হবে তার কনফার্মেশনও কিন্তু ডোনাল্ড ট্রাম্প দিয়ে দিয়েছেন, যেটা আজকের পর্বেই আপনাদের সামনে দেখাবো। এবং ভারতবাসী হিসাবে আপনারা যেমন নিশ্চিন্তে থাকতে পারবেন, ঠিক তেমনি আবার আমাদের পড়শি দেশ ভারতের সঙ্গে ভারতের বিরুদ্ধে গিয়ে কি পরিণতি তাদের হতে পারে। আজকের পর্বটি দয়া করে যদি শেষ পর্যন্ত শোনেন, এমনকি বাংলাদেশীও যদি হয়ে থাকেন, শেষ পর্যন্ত শুনলে তাহলে আপনারা প্রমাণ পেয়ে যাবেন যে আগামী কয়েক মাসের মধ্যে ঠিক কি হতে চলেছে। আর যদি পর্বটি ভালো লাগে, যদি পর্ব থেকে কোনো বিশ্বাসযোগ্য তথ্য আপনারা খুঁজে পান, তাহলে আমাদেরকে সাপোর্ট করার জন্য, চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই একটি করে লাইক, এবং যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পর্বটিকে শেয়ার করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব আপনাদের সামনে শুরু করছি। প্রথমেই আপনাদেরকে আমি একটা সংবাদ দেখাবো, আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত। আপনারা দেখুন কোয়াড সম্মেলনে কি লেখা রয়েছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের দাদাগিরি বরদাস্ত নয়, কোয়াড বৈঠকে ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের। দেখুন, ট্রাম্পের এই নতুন মন্ত্রিসভায় কিন্তু ভারত থেকে আমন্ত্রণ পত্র পেয়েছিলেন এস জয়শঙ্কর, এবং তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন। তবে মনের মধ্যে সন্দেহটা থেকেই গিয়েছিল যে এবারে ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন ভারতের সঙ্গে এবং চীনের সঙ্গে ঠিক কিরকম সম্পর্ক রেখে চলতে চাইছে। কিন্তু এমন কিছু ঘটনা ঘটে ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় যেগুলো কার্যত স্পষ্ট করে দেয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে যে ট্রাম্প 2.0 প্রশাসন, তারা ভারতকে প্রধান শক্তি হিসাবে দেখতে চাইছেন, চীনের দাদাগিরি তারা মানতে চাইছেন না। কিভাবে তারা বুঝলেন? না, তারা বুঝতে পারলেন যখন ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় এই এত শত লোকজন, বিভিন্ন দেশের প্রেসিডেন্টরা পর্যন্ত হাজির ছিলেন, কিন্তু সেখানে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের জায়গা হয়েছিল একেবারেই প্রথমের সারিতে। আপনাদের আরো একটা আনন্দবাজার পত্রিকার খবর দেখাচ্ছি, আপনারা দেখুন কি লেখা রয়েছে। ট্রাম্পের শপথ গ্রহণে প্রথম সারিতে ভারত, কিসের ইঙ্গিত? নির্দিষ্ট আসনে বসে কি বললেন জয়শঙ্কর? একটা অংশ আপনাদের পড়াচ্ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অংশটা পড়ুন আপনারা। আনন্দবাজারের একটি অংশ আপনাদের পড়াচ্ছি, দেখুন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এ বিষয়ে প্রশ্ন করা হলে স্মিত হেসে জয়শঙ্কর শুধু একটি বাক্যই খরচ করেছেন। বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ দূতের সঙ্গে ভালো ব্যবহার করা হবে, এটাই তো স্বাভাবিক। বিদেশমন্ত্রীর ব্যাখ্যা, শপথ গ্রহণের অনুষ্ঠানে ভারতকে রাখতে যে উদ্গ্রীব ছিল ট্রাম্প প্রশাসন তা একেবারেই স্পষ্ট। এরপরেই জয়শঙ্করের আশ্বাস, স্পষ্টতই ভারত আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রাধিকার দিতে চাইছে আমেরিকা। কাজেই বুঝতেই পারছেন একেবারে ক্লিন অ্যান্ড ক্লিয়ার যে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বারের প্রশাসন ভারতকে কতটা গুরুত্ব দিতে চাইছিল। আসুন আপনাদের আরো একটি অংশ পড়াচ্ছি একটা সংবাদ মাধ্যম থেকে। এটা দেখলেও আপনাদের মনের সংশয় দূর হয়ে যাবে। নয়াদিল্লিরও বক্তব্য, চীন নয় বরং ভারতকেই যে এশিয়ার প্রধান ভারকেন্দ্র হিসাবে দেখতে চাইছে আমেরিকার নতুন জামানা, তার ইঙ্গিত মিলেছে প্রথম দিনই। ট্রাম্পের শপথ গ্রহণের অনুষ্ঠানে জয়শঙ্করকে আসন দেওয়া হয়েছিল একেবারেই প্রথম সারিতে, যাকে ইতিবাচক সংকেত হিসাবে দেখা হচ্ছে।
তার দুটি সারি পিছনে বসেন জাপানের বিদেশমন্ত্রী তাকেশি আইওয়া এবং অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওয়াং, অর্থাৎ কোয়াডের আরও দুই সদস্য। অর্থাৎ কোয়াডভুক্ত রাষ্ট্রগুলিকে প্রথম দিকেই রেখেছেন আমেরিকার নতুন প্রশাসন। কি বুঝলেন বন্ধুরা? আপনাদের এবার বাকিটা বলবো। দেখুন, কোয়াডে 4টি দেশ রয়েছে, ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা এবং জাপান। তার মধ্যে ভারতের বিদেশমন্ত্রীকে একেবারে প্রথম সারিতে বসানো হয়েছিল এবং দুটি রো পরে কিন্তু অস্ট্রেলিয়া এবং জাপানের বিদেশমন্ত্রীদের জায়গা হয়েছিল। এটা থেকেই অন্তত আপনারা বুঝতে পারছেন যে ভারতকে কতটা শক্তিশালী চোখে দেখছে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় প্রশাসন। এবং আপনাদের সামনে আমি আরো একটি অংশ দেখাচ্ছি। এই এতক্ষণ যা বললাম আমার বক্তব্যের সঙ্গে একেবারেই মিলে যাবে ভারতের তথা পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনের অংশ আপনাদের সামনে দেখাবো। সেখানেও আপনারা বুঝতে পারবেন যে নরেন্দ্র মোদীকে কিভাবে ভরসা রাখতে চলেছে ট্রাম্পের দ্বিতীয়বারের প্রশাসন। চীনের বিরুদ্ধে আমেরিকার সঙ্গে দূরত্ব যত বাড়বে ততই কিন্তু লাভ ভারতের। তার কারণ আমেরিকার বাণিজ্য নীতিতে চীনের উপর শুল্ক যতই বাড়ানো হবে ততই কিন্তু বাণিজ্য বাড়ার সম্ভাবনা ভারতের। তাতে আর্থিক একদিকে যেমন লাভ হবে, ঠিক তেমনি আবার সামরিক দিক থেকে আমেরিকা এবং ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় থাকবে। দেখুন, এই অংশটা আনন্দবাজার পত্রিকার অনলাইন থেকে একটা ছোট্ট ফুটেজ আপনাদের সামনে দেখাচ্ছি, মন দিয়ে শুনুন। ট্রাম্প 2.0-তে চীনকে চাপে রাখতে ট্রাম্প কার্ড হতে চলেছেন ডিয়ার ফ্রেন্ড মোদি। শপথ গ্রহণ সমারোহে অতিথিদের বসার জায়গা নিয়ে সেরকমই জল্পনা। ট্রাম্পের প্রথম জমানায় মোদির সঙ্গে বন্ধুত্ব নজর কাড়ার মতো। দুই রাষ্ট্রপ্রধানের বন্ধুত্ব বিশ্বে চর্চার বিষয় হয়। এরই মধ্যে খটকা ছিল চীন। মনে করা হতো যে চীনের সঙ্গে আমেরিকার কুস্তি যত বাড়বে, নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের দোস্তি ততই গভীর হবে। দ্বিতীয় ইনিংসে চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে নতুন খাতে নিয়ে যেতে চান ট্রাম্প। কিন্তু ট্রাম্প যে শি জিনপিংকে 1 ইঞ্চিও জমি ছাড়বেন না তা স্পষ্ট শপথ গ্রহণের পরেই। And above all, China is operating the Panama Canal, and we didn't give it to China, we gave it to Panama, and we're taking it back. চীনের সঙ্গে সম্পর্ক ভালো নয় আমেরিকার। তাইওয়ান থেকে রাশিয়া বারবার তা প্রকাশ্যে এসেছে। বাইডেনের জমানায় সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে হুঙ্কার দেয় আমেরিকা। স্পিকার ন্যান্সি প্যালোসির তাইওয়ান সফর দুদেশের মধ্যে জ্বলে ওঠা আগুনকে আরও খানিকটা উস্কে দেয়। এইরকম পরিস্থিতিতে দুনিয়ার প্রথম এবং দ্বিতীয় অর্থনীতির লড়াইয়ের সম্ভাবনা আরও প্রবল, কারণ ট্রাম্পের শুল্ক নীতি, আর এতেই লাভ দেখছে ভারত। বুঝতে পারছেন বন্ধুরা যে চীন নয়, এবার কিন্তু ভারতের ওপর বাজি রাখতে হবে। তার কারণ চীনের সঙ্গে আমেরিকার যে বিরোধ, খুব স্বাভাবিকভাবেই আমেরিকা হচ্ছে বিশ্বের প্রথম শক্তিশালী দেশ, চীন হচ্ছে বিশ্বের দ্বিতীয় শক্তিশালী দেশ এবং ভারত গোটা বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ। এই রকম অবস্থায় যখন 1 নম্বর এবং 2 নম্বরের লড়াই চলছে তখন তুরুপের তাস হতে চলেছে ভারত। এরপরে সবথেকে আশ্চর্যজনক বিষয় যেটি আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে বাংলাদেশের অবস্থান। যে বাংলাদেশ এতদিন পর্যন্ত ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলেছিল এবং তার ফলও বাংলাদেশ হাতে নাতে পেয়েছিল। যেভাবে বাংলাদেশের জিডিপির উত্থান হচ্ছিল, কোথাও কোথাও কোনো কোনো ক্ষেত্রে তা ভারতকেও পর্যন্ত টেক্কা দিচ্ছিল। এমনকি এমন একটা সময় এসেছিল শেখ হাসিনা জামানার শেষের দিকে বাংলাদেশের জিডিপি 1 লাফে 7.5% চলে গিয়েছিল। আর আজকে বাংলাদেশের যে করুণ পরিণতি, একদিকে দেশটার মধ্যে বিদেশি অর্থ ক্রমশ সংকুচিত হচ্ছে, অন্যদিকে ব্যবসা বাণিজ্য অন্যান্য কোনো দেশ থেকে ব্যবসা বাণিজ্য করতে লগ্নি করতে বাংলাদেশকে কেউ বেছে নিচ্ছে না। তারপরে গোটা দেশের মধ্যে মৌলবাদ এবং দিনে দিনে বাড়ছে ঋণের বোঝা। এই অবস্থায় ক্রমশ ভারত বিরোধী পদক্ষেপ করে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলো ভারত থেকে খুব কম পয়সায় আমদানি করতে পারত, শুধুমাত্র এই রেশারেশি এবং মৌলবাদীকে সমর্থন করতে, সেই সমস্ত জিনিসগুলোকেই তাদের অন্যান্য দেশ থেকে কিনতে গিয়ে কোটি কোটি ডলার খরচা করতে হচ্ছে। এর ফলে ক্রমশই ফুরিয়ে আসছে বাংলাদেশের কোষাগার, যা কোনোভাবেই টের পাচ্ছেন না বাংলাদেশের সাধারণ মানুষ। এই রকম যখন পরিস্থিতি, তখন ভারত বাংলাদেশ নিয়ে কি পদক্ষেপ নেবে তা নিয়ে উৎকণ্ঠায় যখন সকলেই রয়েছেন, তখন একটি চমৎকার তথ্য দিলেন এস জয়শঙ্কর। কিছু না বলেও অনেক কিছুই তথ্য তিনি দিয়ে দিলেন। তার কারণ প্রথম বাইল্যাটারাল মিটিং, মনে রাখবেন ট্রাম্পের দ্বিতীয় ইনিংসে ভারতই একমাত্র দেশ যার সঙ্গে প্রথম বাইল্যাটারাল মিটিং হয়েছে কিন্তু আমেরিকার, এবং সেই বাইল্যাটারাল মিটিংয়ে বাংলাদেশের প্রসঙ্গে গভীরভাবে আলোচনা হয়েছে বলে এস জয়শঙ্কর জানিয়ে দিয়েছেন। তবে এ ব্যাপারে তিনি কোনো রকমেরই মুখ খোলেননি। তিনি বলেছেন এই সম্পর্কিত কোনো তথ্য বাইরে দেওয়াটা এই মুহূর্তে প্রয়োজন হবে না। কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে যে আমেরিকা প্রশাসনের সঙ্গে গভীরভাবে আলোচনা হয়েছে
সেটা স্পষ্ট করে দিলেন গতদিনের সাংবাদিক সম্মেলনে এস জয়শঙ্কর। সেই এক লাইনের একটা বক্তব্য আপনারা শুনুন, শুনলেই বুঝতে পারবেন যে বাংলাদেশ সম্পর্কে কিন্তু খেলাটা শুরু হয়ে গিয়েছে ভারত এবং আমেরিকার। শুনুন বক্তব্যটি। The first question, yes, we had a brief discussion on Bangladesh. I don't think it's appropriate I get into more details. The first question, yes, we had a brief discussion on Bangladesh. I don't think it's appropriate I get into more details. শুনলেন বন্ধুরা, একেবারে সংক্ষিপ্ত। আপনারা হয়তো পুরো এই কনভারসেশনটা শোনেননি, কিন্তু আমি পুরোটা শুনেছি। সেখানে এস জয়শঙ্করকে সাংবাদিকরা আমেরিকার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক, এমনকি চীন ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে এস জয়শঙ্কর তার বিস্তারিত উত্তর দিয়েছেন। শুধুমাত্র একটি দেশ সম্পর্কে এস জয়শঙ্কর নীরব থেকে গিয়েছেন, সেটি হচ্ছে বাংলাদেশ। তাহলে কি আপনারা মনে করবেন যে বাংলাদেশ শক্তিশালী বলে ভারত কোনো বক্তব্য রাখলো না? বাংলাদেশ কি চীন এবং পাকিস্তানের থেকে বেশি শক্তিশালী? সেই কারণেই কি ভারত ভয় পেয়ে বাংলাদেশের সম্পর্কে একটি বক্তব্য বলল না? শুধুমাত্র বলল যে আমাদের গভীরভাবে আলোচনা হয়েছে, কিন্তু এই প্রসঙ্গে কোনো বক্তব্য বাইরে বলবো না। এর উত্তরটা সম্পূর্ণ আলাদা। বাংলাদেশ সব থেকে দুর্বল দেশ বলেই কিন্তু ভারত প্রকাশ্যে কোনো মুখ খুলতে চাইল না। যে ব্লু প্রিন্টটা বাংলাদেশ সম্পর্কে ভারত রেডি করছে, তার পরিণতি আপনারা কিছুদিনের বা কয়েক মাসের মধ্যে দেখতে পারেন। কারণ ডোনাল্ড ট্রাম্প এটুকু খুব ভালো করেই জানেন বাংলাদেশের ক্ষমতায় এই মুহূর্তে যিনি রয়েছেন মোহাম্মদ ইউনূস, তিনি ডিপ স্টেট তথা ডেমোক্র্যাট দলের একজন প্রতিনিধি। সেটা আর কেউ জানুক না জানুক, ডোনাল্ড ট্রাম্প তিনি সব থেকে ভালো করে জানেন। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন এত বড় সিদ্ধান্তে আমি কি করে আসলাম, তার উত্তরও আপনাদের সামনে দেখাবো প্রমাণ সহ। আপনাদের সংবাদ মাধ্যমের একটি অংশ পড়াচ্ছি, এবং এই ঘটনাটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো যখন ক্ষমতায় এসেছিলেন তখন মোহাম্মদ ইউনূস প্রসঙ্গে কি মন্তব্য করেছিলেন সেটা আপনারা দেখুন একবার। দেখুন, প্রথম লাইনটা বাদ দিয়ে দ্বিতীয় লাইন থেকে আমি পড়ছি। গতবার ট্রাম্প জেতার পরে বাংলাদেশি বংশোদ্ভূত একদল আমেরিকান নাগরিক তাকে অভিনন্দন জানাতে গিয়েছিলেন। ট্রাম্প তাদের কাছে ইউনূসের খোঁজ করে বলেন, আমাকে হারানোর জন্য ডেমোক্র্যাটদের তহবিলে মোটা চাঁদা দেওয়া ওই ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী কোথায়? ইউনূস এখন বাংলাদেশের প্রধান, ফের আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছেন ট্রাম্প। এবার বুঝতে পারছেন, ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবারের জন্য জিতেছিলেন তখন মোহাম্মদ ইউনূস তিনি ডেমোক্র্যাট দলদের চাঁদা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পকে হারাতে। অর্থাৎ সেই সময় কিন্তু হিলারি ক্লিন্টন ছিলেন প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের এগেস্টে, এবং হিলারি ক্লিন্টনের সঙ্গে ইউনূসের সম্পর্ক সকলেই জানেন, তাদের মধ্যে একটা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়ে গিয়েছে। এবং সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকেই হিলারি ক্লিন্টনের দল অর্থাৎ ডেমোক্র্যাট দলকে চাঁদা দিয়েছিলেন কিন্তু এই মোহাম্মদ ইউনূস। তখন তিনি কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর পদে ছিলেন না। আর এই মুহূর্তে তিনি বাংলাদেশের দায়িত্বে রয়েছেন, যখন আবার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে এসেছেন, যা স্বপ্নেও ভাবেননি কিন্তু মোহাম্মদ ইউনূস। সেই কারণে যেদিন ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার অভিষেক হচ্ছেন সেই দিনই বাংলাদেশ ছেড়ে সুইজারল্যান্ডে চলে গিয়েছেন মোহাম্মদ ইউনূস। এরকমও কানাঘুষা শোনা যাচ্ছে তিনি সেখান থেকে প্যারিসে চলে যেতে পারেন, এবং অবস্থার অবনতি হলে তিনি বাংলাদেশে নাও ফিরতে পারেন। সত্যি মিথ্যা আমি বলতে পারবো না, বাংলাদেশের মিডিয়াগুলো এই তথ্যই বলছিল, সেটা আপনাদের গত পর্বেই দেখিয়েছিলাম। তাহলে আপনারা ভেবে দেখুন যে ডোনাল্ড ট্রাম্পের থেকে মোহাম্মদ ইউনূসকে কি কেউ আর ভালো করে চেনে? ডোনাল্ড ট্রাম্প নিজেও জানেন যে একজন ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী যিনি তাকে হারানোর জন্য ডেমোক্র্যাট দলকে টাকা বা চাঁদা দিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্পের কাছে এই তথ্য রয়েছে, এবং তারপরে আমেরিকা প্রশাসনের সঙ্গে ক্ষমতায় অভিষিক্ত হওয়ার পর মাত্র দুদিনের মধ্যে ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা, এবং সেখানে বাংলাদেশ প্রসঙ্গে গভীর আলোচনা হয়েছে বলে জানিয়ে দিলেন ভারতের বিদেশ সচিব। এবং সবথেকে বড় কথা কি জানেন, যে যদি কোনো কূটনৈতিক বিষয়ে ডিসকাশন হতো তাহলে তো সেই প্রসঙ্গে জয়শঙ্কর বলতেই পারতেন যে আমাদের মধ্যে এই আলোচনা হয়েছে। অন্যান্য দেশ সম্পর্কে ভারতের সঙ্গে কি আলোচনা হয়েছে সেটা প্রকাশ্যে জয়শঙ্কর বললেও বাংলাদেশের সঙ্গে কি আলোচনা হয়েছে সেটা কিন্তু বলেননি। কাজেই বুঝতেই পারছেন, যেভাবে শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হয়েছিল, এমন একটা দিনের জন্য আপনারা অপেক্ষা করুন। আমি সময় বলতে পারবো না, আমি গণৎকার নই, আমি দিন মাস বছর বলতে পারবো না, কিন্তু আপনারা মিলিয়ে নেবেন, যারা সিম্পল এবিসির দর্শক তারা মিলিয়ে নেবেন। যেভাবে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে, কূটনৈতিকগতভাবে এমন একটা জায়গায় বাংলাদেশ নিজেদের নিয়ে যাচ্ছে যেখানে মোহাম্মদ ইউনূসকেও রাতের অন্ধকারে বাংলাদেশ ছেড়ে পালাতে হবে, বা একবার পালালে তিনি আর দ্বিতীয়বার দেশের এমুখো হবেন না। তবে সেটা কবে, আজ, কাল না পরশু, সে তথ্য আমাদের কাছে নেই, আমরা গণৎকার নই।
এবং আরো একটি বিষয় বলে আজকের পর্বটা এখানে শেষ করব, যদিও পুরো পর্ব আরো একটি দিন আপনাদের সামনে ব্যাখ্যা করতে হবে, তার কারণ অনেক কিছুই বলা হলো না। যেটি বলবো আপনাদের সামনে, যে এই মুহূর্তে যখন মোহাম্মদ ইউনূস ভারতের সঙ্গে বিরোধিতা করে চীনকে পাশে টানার চেষ্টা করছে, তখন চীনের বিদেশ মন্ত্রী কি বলছেন জানেন? আসুন আপনাদের একটা খবর দেখায় একেবারে পর্বের শেষে এসে। কি বলছেন দেখুন চীনের বিদেশ মন্ত্রী। As emerging economies, China, India needs to engage in cooperation, Chinese foreign minister। বুঝতেই পারছেন কবে লিখছে, 23শে জানুয়ারি 2025। অর্থাৎ চীনের বিদেশ মন্ত্রী বলছে যে এমার্জিং ইকোনমি হিসাবে চায়না এবং ভারতের মধ্যে কোঅপারেশন, তাদের মধ্যে একটা কন্টিনিউয়াস এনগেজমেন্ট থাকাটা জরুরি। অর্থাৎ দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির জন্য এই প্রথমবার চায়নার তরফ থেকে কিন্তু তারা উদ্গ্রীব হয়ে রয়েছে। কেন উদ্গ্রীব হয়ে রয়েছে আপনারা বুঝতেই পারছেন, তার কারণ আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে গিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে তারা ইন্দো প্যাসিফিক রিজিয়নে ভারতকেই প্রধান চালিকা শক্তি হিসাবে বসাতে চাইছেন, চায়নাকে গুরুত্ব দিতে চাইছেন না। এই রকম একটা পরিস্থিতিতে চায়নার বোধগম্য হয়েছে যে ভারতকে এই মুহূর্তে চটিয়ে লাভ নেই, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাই বোধহয় এই মুহূর্তে কূটনৈতিক তাদের রণনীতি হওয়া উচিত। আমি এটা এই কারণেই আপনাদের সামনে বললাম যে ভারতের সঙ্গে চীনের সম্পর্ক যদি উন্নতি হয় তাহলে নিশ্চিতভাবে বাজারে একটা স্থিতিশীলতা থাকবে, একটা যুদ্ধ ব্যাপারটা সেটা কমে আসবে। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ চীনের ওপর তারা মনে করছেন যে চীনকে কাজে লাগিয়ে ভারত বিরোধী মনোভাব তারা গড়ে তুলবেন, সেই চীনই কিন্তু এখন ভারতের সঙ্গে সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছেন। তাহলে বুঝতে পারছেন বাংলাদেশ যার পায়ে ধরছেন তারাই এখন ভারতের সঙ্গে বন্ধুত্ব চাইছেন। তাহলে বাংলাদেশ যে চ্যানেলটা খোলার চেষ্টা করছেন সেই চ্যানেলটা কি আদৌ ওপেন হবে, নাকি বাংলাদেশের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণটা তাদের নিজেদের কবরকে প্রশস্ত করবে? সেই প্রশ্নটি আজকে আপনাদের সামনে রাখলাম। কি বলবেন বন্ধুরা? পর্বটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে আমাদের পাশে থাকবেন। এখনকার মতো এখানে শেষ করছি।